এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে 235 কোটি টাকার মালিক। কে মেগাস্টার? এসব ফালতু কথা আমার সামনে বলুন না। আমি তাকে সাকিব খান বানাইছি, অন্য কেউ না। আমার বয়স 45 বছর। একটি ছবির জন্য নিয়ে থাকেন কোটি টাকা পারিশ্রমিক। আসল নাম মাসুদ রানা। সবাই তাকে চিনে থাকে বাংলার মেগাস্টার কিং খান শাকিব খান হিসেবে। কে এই মাসুদ রানা ওরফে শাকিব খান? আপনার কি জানা আছে তার ইতিহাস, তার পিছনের গল্প? শুরুটা মোটেও সহজ ছিল না শাকিব খানের জন্য। কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে, তবুও হাল ছাড়েননি। তাই তো হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক। নিজেকে গড়ে তুলেছেন বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে। সিনেমায় তার ধ্যান জ্ঞান সিনেমা নিয়ে তিনি ভাবেন, তাই তো আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। 2 বছরের পথ চলায় তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো। অ্যাকশন বা রোমান্টিক যে লুকই হোক না কেন, সবখানে 10-এ 10 পাবেন শাকিব খান। শাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদিতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন। শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক ভাই এক বোন। কিভাবে আয় করলেন 235 কোটি টাকা? কেমন ছিল তার শুরুর জীবন? আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। আজকে যাকে আপনারা শাকিব খান হিসাবে চিনে থাকেন, তিনি কিন্তু একদিনেই কিং খান বা মেগাস্টার হয়ে যাননি। অনেক কষ্ট এবং পরিশ্রমের পরেই তিনি আয় করেছেন 235 কোটি টাকা। নিজেকে গড়ে তুলেছেন বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে। শাকিব খানের বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী। বাবার চাকরির সুবাদে থাকতেন নারায়ণগঞ্জ। ছোটবেলা থেকে তার কোনো ইচ্ছা ছিল না নায়ক হবার। ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। সায়েন্সের ছাত্র সেই ছেলেটার আশা ছিল বড় হয়ে ডাক্তার হয়ে দেশের সেবা করার। ডাক্তার হওয়ার বাইরে যে স্বপ্নটা ছিল তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। এই পেশাটিকেও শাকিব খান অনেক পছন্দ করতেন। তবে বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায় মাসুদ রানা নামের এই ছেলেটির ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। মাত্র 20 বছর বয়সেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন শাকিব খান। সে সময় তার ভালো উচ্চতা থাকলেও স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না। সে সময় রোগাসোগা ছেলেটির দায়িত্ব নেন আজিজ রেজা। শাকিব খানের জন্য এমন কিছু নেই যা তিনি করেননি। শাকিব খান যেন স্বাস্থ্যবান হয়ে যায় সেজন্য তিনি একটি রেস্টুরেন্টও ভাড়া করে দিয়েছিলেন শাকিব খানকে। শাকিব খান 1999 সালে সবাই তো সুখী হতে চায় এই সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে আসেন। শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছায়াছবি শাহানুর রহমান সোহানের পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় 1999 সালের 28 মে। ছায়াছবি হিসেবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও সে সময় শাকিব খান কিন্তু অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। শাকিব খানের শুরুটা বাংলাদেশ থেকে হলো, এখন শুধু বাংলাদেশ নয়, কলকাতার জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন তিনি। নায়ক মান্নার অকাল মৃত্যু আর রিয়াজ ফেরদাউসদের জনপ্রিয়তায় ভাটা পড়ার কারণে ইন্ডাস্ট্রির সকল ভার এসে পড়ে শাকিব খানের ঘাড়ে। সে সময় শাকিব খানের জনপ্রিয়তা যতটা না বেড়েছিল তার থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে। কারণ একা এক ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে অনেক কোয়ালিটিলেস সিনেমায় অভিনয় করে ফেলেন তিনি। কোয়ালিটি নামক শব্দটা সে সময় হারিয়ে গিয়েছিল শাকিব খানের কাছ থেকে। যেখানে একটা ছবি তৈরি করতে বছরের পর বছর সময় লাগে, সেখানে মাত্র 1 বছরে 18টা ছবিতে অভিনয় করতে হয়েছে তাকে। তার মানে প্রত্যেক ছবিতে গড়ে 21 দিন করে অভিনয় করতেন শাকিব খান। আর এর ফলেই সিনেমার মান একেবারে বাজে হতে থাকে। শাকিব খান নিজে অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় এবং এত বেশি কাজ একসাথে করায় অভিনয়টা করতো একেবারে ডাল ভাতের মতো। তার থেকে হারিয়ে গিয়েছিল কোয়ালিটি নামক শব্দটি। আগের সেই শাকিব খানকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না।
এভাবেই সে সময় এফডিসির পরিচালকগুলো দিনের পর দিন শাকিব খানকে দর্শকদের সামনে হাসির পাত্র বানিয়ে যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসায় সে সময় শাকিব খান পরিণত হয়েছিলেন সবচেয়ে বেশি ট্রোল হওয়া তারকায়। মেগাস্টার কে কে মেগাস্টার? এসব ফালতু কথা আমার সামনে বলুন না। মেগাস্টার কি? মেগাস্টার আজকে এফডিসির অবস্থা নাকি? আজকে 100 হলের থেকে 60টা হল থাকে নাকি? আমি তাকে সাকিব খান বানাইছি, অন্য কেউ না। আমার প্রথম ছবি যখন শুটিং করি তখন কইতেছে যে আঙ্কেল এই ছবিটা যদি হিট হয়ে যেত তাহলে আমি কিছু একটা করে খেতে পারতাম। আমি বলছি ঠিক আছে তুই থাক, যাস নে, এখানে থাক, আমি চেষ্টা করেছি, হয়ে গেছে। না, ওকে নিয়ে ছবি করবো না, আমার আত্মসম্মানে লাগে। আমি তাকে 1 কোটি টাকা দেবো, আমি তাকে তৈরি করেছি। তবে এসব কিছু দমিয়ে রাখতে পারেনি বাংলার মেগাস্টার শাকিব খানকে। আর এরপরেই যৌথ প্রযোজনার সিনেমা শিকারীর মাধ্যমে শাকিব খান হাজির হন বাংলার কিং খান হিসেবে। ফিরিয়ে আনেন আগের থেকেও ভালো কোয়ালিটি। শুধু তাই নয়, দর্শকদের ভালোবাসা যেন আগের থেকে বেড়েও হয়েছিল আকাশ ছোঁয়া পরিমাণ। 2016 সালে মুক্তিপ্রাপ্ত শিকারী সিনেমাটি শাকিব খানকে নিয়ে যায় দেশের মাটি থেকে সরাসরি কলকাতায়। শিকারী সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে আর শাকিব খান হয়ে ওঠেন 2 বাংলার সবচেয়ে জনপ্রিয় তারকা। তবে তার এই উপরে ওঠার দিকটা কিছু কিছু মানুষের সহ্য হচ্ছিল না। যৌথ প্রযোজনা বন্ধ করতে উঠে পড়ে লাগলো দালালেরা। দফায় দফায় নিষিদ্ধ করলো শাকিব খানকে, কারণ সে সময় শাকিব খান তাদের ধরাছোঁয়ার বাইরে। তাকে দিয়ে কম পয়সায় ছবি করিয়ে নিজেদের পকেট ভরাতে পারতো না পরিচালকরা। তাই শাকিব খান বাধ্য হলেন দেশে ফিরে আসতে। দেশের বাজে পরিচালকরা তাকে আবারও বানাতে শুরু করলো দর্শকদের সামনে হাসির পাত্র। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কথায় আছে, বিপদ একদিক দিয়ে আসলে সব দিক দিয়েই আসতে থাকে। ব্যক্তিগত জীবনের ঝড় আর সমালোচনা তাকে দর্শকদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। আর এরপর নেমে আসলো সারা বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাস। শাকিব খানকে নিতে হয় লম্বা বিরতি। দীর্ঘ এই বিরতিতে শাকিব খান নিজের অতীতকে ঘেঁটে দেখার দীর্ঘ সুযোগ পেয়ে যান। তিনি জানতে চাচ্ছিলেন দর্শকদের মনের কথা, দর্শকরা তাকে কিভাবে দেখতে চান। করোনা ভাইরাস শেষ হওয়ার পর এফডিসির বাজে পরিচালকদের কাছ থেকে নিজেকে আস্তে আস্তে উঠিয়ে নিতে থাকেন শাকিব খান। আর তারপর নিজেকে ভেঙে আবারও শুরু করেন নতুন করে। হাজির হন তুফান নিয়ে, উড়িয়ে নিয়ে আসেন দর্শকদের তুফানের সিনেমা হলে। আর এরপর থেকেই তো সবার জানার কথা, একের পর এক হিট সিনেমা দিয়ে জয় করেন দর্শকদের মন। 2025-এ এসে শাকিব খান হাজির হলেন বরবাদ নিয়ে। শুধু দেশের দর্শক নয়, ভিনদেশি দর্শকদের আলোচনায় শাকিব খান জয় করে নিয়েছেন ভিনদেশি দর্শকদের মন। আর এর ব্যত্যয় ঘটিলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই ছিল 235 কোটি টাকার মালিক হওয়ার গল্প, যা শিখায় আবার শুরু থেকে শুরু করো, তুমিও পৌঁছে যেতে পারো সাফল্যের দরজায়। এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা, সঙ্গে ছিলাম আমি তানভীর জিদান। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।